জাতিসংঘের বর্তমান মহাসচিব অ্যান্তোনিও গুতেরেসের মেয়াদ শেষ হচ্ছে 31 ডিসেম্বর। এরই মধ্যে সংস্থাটির পরবর্তী মহাসচিব নির্বাচন নিয়ে আন্তর্জাতিক অঙ্গনে আলোচনা শুরু হয়েছে। সম্ভাব্য প্রার্থীদের তালিকায় বিভিন্ন দেশের সাবেক রাষ্ট্রনেতা ও কূটনীতিকদের নাম ঘুরছে। সেই আলোচনায় নোবেল জয়ী ও বাংলাদেশের সাবেক প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের নামও অনানুষ্ঠানিকভাবে উঠে এসেছে। আজকে এই রক্তের মিডিয়ার সামনে দেখাচ্ছি, মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী, অনেক অত্যাচার আপনিও সহ্য করেছেন। এই রক্তের প্রশ্নের জবাব আপনার কাছে চাই। আপনার আন্দোলন কাকে বলে, কত প্রকার কি তা দেখার জন্য প্রস্তুতি নেন। ইট মারেন, পাটকেল মারেন, ডিম মারেন, অস্ত্র নিয়ে আসেন, হকিস্টিক নিয়ে আসেন, পুলিশটিকে কাজ হবে না। জামাত দায়িত্ব পেলে 5 বছরের ভিতরে বাংলাদেশ বদলে যাবে। এবার দায়িত্ব দিয়ে দেন না, এবার তো দিছিল জনগণ, আপনারা নিয়ে নিলেন। নাটকীয়ভাবে এবং অবিশ্বাস্যভাবে বিএনপির যে রাষ্ট্র ক্ষমতা সেটা তাদের হাত থেকে ফসকে চলে যাওয়ার একটা উপক্রম হয়েছে। ফয়সাল করিম যখন এই ভিডিওটা করে, সে তখন জেনারেল ওয়াকারের হেফাজতে, ডিজিএফআই এর হেফাজতে এবং বাংলাদেশে কাউন্টার টেরোরিজম, র্যাব এবং ডিজিএফআই, এনএসআই, সিআইডি স্পেশালি ক্যান্টনমেন্টের মধ্যে তাকে প্রোটেক্ট করা হয় এবং প্রোটেক্ট করার পরে ওখানেই তাকে হোল্ড করে রাখা হয়। খেয়ে ভিডিও বানানো হয়, তাকে কখনো দুবাই পাঠানো হয়েছে, তাকে কখনো অন্য দেশে পাঠানো হয়েছে। এই কথা আপনারা অনেকেই জানেন। এরপরে ওনার আজকের এই মামলা হচ্ছে, কালকের এই মামলা হচ্ছে, কালকের অমুককে ধরা হবে, অমুক করা হবে। এরপরে জানা গেল হাদির ভাইকে লন্ডনে চাকরি দেওয়া হবে। হাদির ভাইকে যেই মুহূর্তে লন্ডনে চাকরি দেওয়া হলো, আপনাদেরকে আমি একটা কথা বলি, হাসিনার পতনের পরে পররাষ্ট্র মন্ত্রণালয়কে পুরোপুরি নিয়ন্ত্রণ করেছে ওয়াকার। এই ওয়াকার বেশ কিছু অযোগ্য পা চাটা এবং হাসিনার এবং ভারতের শুভাকাঙ্ক্ষীদেরকে বিভিন্ন পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিভিন্ন জায়গায় বসিয়েছিল। নাসিরউদ্দিন পাটোয়ারিরা কখনো সিস্টেম মাইনা চলবে না। তো আপনাদের সেই আদিকালের যে রাজনীতি, সেটা তো মাইনা চলবে না। আমাদের দেশের ভাই রাজনীতি কি আপনারা একটু খেয়াল করে দেখেন। এই এমপি হওয়ার জন্য কোটি কোটি শত শত কোটি টাকা ব্যয় করে। তার মানে এটা একটা বাণিজ্যের মতো না? হ্যাঁ, আমি এত কোটি টাকা কেন খরচ করুন? নিশ্চয়ই আমি ওই টাকাটা তো আবার উঠাবো, আগামী নির্বাচনে তো আবার লাগবে। টাকা ছাড়া তো ভোট পাবো না। আমি এই টাকাটা খরচ করতেছি কেন? তার মানে এটা একটা ব্যবসার মতো। আর এই সংসদে যাওয়ার কথা কাদের ছিল, গেল কারা? এখানে দেখেন ডজনে ডজনে ঋণ খেলাপি এমনও মানুষ আছে, নাম লিখতে জানে কিন্তু পেপার দেন পড়তে পারবে না, এমনও তো লোক চলে গেছে। এই সিস্টেমটাই তো ভাঙতে চাইছিল শহীদ উসমান হাদি। খুবই গুরুত্বপূর্ণ এবং ফাটাফাটি, হ্যাঁ ফাটাফাটি ভাই, ফাটাফাটি কয়েকটা সংবাদ নিয়ে আজকের এই এপিসোডটি সাজানো। কেন আমি কথাটি বললাম, পুরো ভিডিওটি দেখুন, সেটার জবাব আপনারা অটোমেটিক পেয়ে যাবেন আজকের এই এপিসোডের মাধ্যমে। ডক্টর মোহাম্মদ ইউনূস, সাবেক বাংলাদেশের উপদেষ্টা, তিনি জাতিসংঘের মহাসচিবের নামের তালিকায় রয়েছে। হয়েও যেতে পারে ভাই, হয়েও যেতে পারে। আর যদি ডক্টর মোহাম্মদ ইউনূস জাতিসংঘের মহাসচিব হয়ে যায়, খেলাটা কিন্তু ভাই অন্য লেভেলে হবে। খেলাটা কিন্তু ভাই অন্য লেভেলে হবে। হয়তো অনেকেই ভাবছেন কোন লেভেলে হবে ভাই, আগে হয়ে দেখুক, তারপরে কোন লেভেলে খেলা হয় সেটা আপনারা উপলব্ধি করতে পারবেন। ডক্টর মোহাম্মদ ইউনূস তিনি রাজনৈতিক কোনো ব্যক্তি ছিলেন না, কিন্তু বিগত দিনে 18 মাস, প্রায় 2 বছরের মতো বাংলাদেশের রাষ্ট্র পরিচালনায় ছিলেন। সেখানে তিনি রাজনৈতিক কোনো নেতা না হওয়ার পরেও যেইভাবে দেশ পরিচালনা করেছে, এখন সে 18 মাসের কথা কিন্তু সাধারণ জনগণ মনে রেখেছে। এবং বর্তমান যেইভাবে দেশ পরিচালনা হচ্ছে, যার কারণে ডক্টর মোহাম্মদ ইউনূসের নাম মাঝে মধ্যে মানুষ জপতেছে। এবং অনেকেই কিন্তু বলা কওয়া ভাই করে যে ইউনূসের আমলটাই তো ভাই ভালো ছিল, ইউনূসের আমলেই তো বাজারঘাট করে মজা পাইতাম, ইউনূসের আমলেই তো দেশে চলাফেরা করে মজা পাইতাম। তবে হ্যাঁ, ইউনূসের আমলে কিছু উল্টাপাল্টা ঘটনা ঘটেছে, সেগুলো ঘটিয়েছে আওয়ামী লীগ, সেটা আমরা মোটামুটি সব কিছুতেই জানি। যত প্রকার আন্দোলন ছিল, প্রত্যেকটা আন্দোলনের ভিতরে আওয়ামী লীগ, ছাত্রলীগ ঢুকে ডক্টর ইউনূসকে চাপে ফেলার জন্য একের পর এক কিন্তু প্রচেষ্টা চালিয়ে গেছে। তার সাথে সাথে বিএনপিও কিন্তু ডক্টর ইউনূসকে মোটামুটি চাপে ফেলেছিল নির্বাচনের জন্য। অবশেষে নির্বাচন হলো। নির্বাচনে কাদের জয়ী হওয়ার কথা ছিল, কারা জয়ী হলো, এটা বিশ্লেষকরা সবাই বলছে। এখন পর্যন্ত বিশ্লেষকরা সেই নির্বাচনে কথা বলে যে সেখানে জয়ী হওয়ার কথা ছিল জামাত ইসলামের, কিন্তু জয়ী হলো বিএনপি। এটা আমার কথা নয়, এটা সাধারণ জনতার কথা, এটা বিশ্লেষকদের কথা। দর্শক, আর একটা ঘটনা ঘটে গেছে আজকে সারাদিন, আপনারা হয়তো দেখেছে। হ্যাঁ, এনসিপির সেই নাসিরউদ্দিন পাটোয়ারি, সাহসী বলিষ্ঠ কণ্ঠ, যার ভিতরে বিন্দু পরিমাণ মৃত্যুর ভয় নেই, যার ভিতরে বিন্দু পরিমাণ আল্লাহ ব্যতীত কোনো মানুষের ভয় নেই, তার নাম হলো নাসিরউদ্দিন পাটোয়ারি। এই নাসিরউদ্দিন পাটোয়ারিকে কেন্দ্র করে আজকে যে ঘটনাটি ঘটলো, তার একটা অনুষ্ঠানকে কেন্দ্র করে
পাটোয়ারি উপস্থিত হওয়ার আগেই কিন্তু সেখানে হামলা করে এবং সেখানে অনেকেই আহত হন। দর্শক, তারপরে নাসিরউদ্দিন পাটোয়ারি ওখানে উপস্থিত হয়, যদিও জানে এখানে হামলা হয়েছে, এখানে অনেক কিছু ঘটতে পারে, এখানে তার জীবন নাশও হতে পারে, তারপরেও নাসিরউদ্দিন পাটোয়ারি সেখানে উপস্থিত হয়েছে, সাহসিকতার পরিচয় দিয়েছে এবং স্বরাষ্ট্রমন্ত্রী জনাব সালাউদ্দিন আহমেদকে উদ্দেশ্য করে কিন্তু কড়া ভাষায় কিছু কথাও বলেছে। দর্শক শ্রোতা, এই নাসিরউদ্দিন পাটোয়ারি এখন অনেক বিশ্লেষকরাই একটাই কথা বলছে যে শরীফ ওসমান হাদী যেইভাবে দেশের জন্য কথা বলে, যেইভাবে মানুষের জন্য কথা বলার কারণে, যেইভাবে সত্য কথা তুলে ধরার জন্য আজকে তাকে জীবন দিতে হয়েছে, আজকে সে মাটির নিচে ঘুমিয়ে আছে কাজী নজরুল ইসলামের পাশে, নাসিরউদ্দিন পাটোয়ারির অবস্থাও ঠিক একই ধরন হতে পারে। কেননা নাসিরউদ্দিন পাটোয়ারির উপরে মাঝে মধ্যে কিন্তু হামলা হচ্ছে, নাসিরউদ্দিন পাটোয়ারি মাঝে মধ্যেই হামলার শিকার হচ্ছে। অন্যদিকে পাটোয়ারি ভক্ত যারা রয়েছে, নাসিরউদ্দিন পাটোয়ারির পক্ষে যারা রয়েছে, তারা কিন্তু একের পর এক স্লোগান হুঙ্কার দিয়ে যাচ্ছে। অর্থাৎ নাসিরউদ্দিন পাটোয়ারির শক্তিই হলো সাধারণ জনগণ, নাসিরউদ্দিন পাটোয়ারির ভরসাই হলো একমাত্র আল্লাহ। এটা কিন্তু অবশেষে আমরা বুঝতে পেরেছি, কারণ নাসিরউদ্দিন পাটোয়ারি একটা বক্তব্যের মধ্যে বলেছিল, আমি আল্লাহকে ছাড়া কাউকে কারণে আমি দেশ ছেড়ে চলে আসতে বাধ্য হয়েছি। একটা কথা আপনাদেরকে আমি দৃষ্টি আকর্ষণ করতে চাই। ফয়সাল করিম যখন এই ভিডিওটা করে, সে তখন জেনারেল ওয়াকারের হেফাজতে, ডিজিএফআই এর হেফাজতে এবং বাংলাদেশে কাউন্টার টেরোরিজম, র্যাব এবং ডিজিএফআই, এনএসআই, সিআইডি স্পেশালি ক্যান্টনমেন্টের মধ্যে তাকে প্রোটেক্ট করা হয় এবং প্রোটেক্ট করার পরে ওখানেই তাকে হোল্ড করে রাখা হয়, দিয়ে ভিডিও বানানো হয়, তাকে কখনো দুবাই পাঠানো হয়েছে, তাকে কখনো অন্য দেশে পাঠানো হয়েছে। এই কথা আপনারা অনেকেই জানেন। এরপরে ওনার আজকের এই মামলা হচ্ছে, কালকের এই মামলা হচ্ছে, কালকের অমুককে ধরা হবে, অমুক করা হবে। এরপরে জানা গেল হাদির ভাইকে লন্ডনে চাকরি দেওয়া হবে। হাদির ভাইকে যেই মুহূর্তে লন্ডনে চাকরি দেওয়া হলো, আপনাদেরকে আমি একটা কথা বলি, হাসিনার পতনের পরে পররাষ্ট্র মন্ত্রণালয়কে পুরোপুরি নিয়ন্ত্রণ করেছে ওয়াকার। এই ওয়াকার বেশ কিছু অযোগ্য, পা চাটা এবং হাসিনার এবং ভারতের শুভাকাঙ্ক্ষীদেরকে বিভিন্ন পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিভিন্ন জায়গায় বসিয়েছিল। তো হাদির ভাইকে যখন লন্ডনে একটা পোস্টিং দেওয়া হলো, আমরা তখনই বুঝে গেলাম এবং আরো কয়েক জায়গা থেকে আমি খবর নিয়ে জেনে গেলাম যে ফয়সাল করিমকে বাংলাদেশে বসিয়ে এই ভিডিওগুলো বানানো হচ্ছে। এই হাদি হত্যার বিচার যেন কোনো অবস্থাতে না হয়, এই ব্যাপারে তারা বিভিন্ন ভাবে মেকানিজম টানে বাই ঘোরাঘুরি করছে। একটা পর্যায়ে দেখা গেল হাদির হত্যাকারী ফয়সাল করিমকে ভারতে পাঠানোর জন্য বিভিন্ন ভাবে একটা রাস্তা বের করার চেষ্টা করা হচ্ছিল। কারণ কোন বর্ডার দিয়ে ফয়সাল করিমকে পাঠাবে এটা দুরূহ ছিল একটা কারণে। কারণ আমি এই কথাটা আজকে আপনাদেরকে কিভাবে বলি, 3-4টা ইউরোপিয়ান দেশ ইনক্লুডিং আমেরিকা বর্ডারের দিকে খুব কঠিন ভাবে নজরদারি করছিল ফয়সাল করিম কোন দিকে যায়, কিভাবে যায়। ফয়সাল করিমকে ভারতে ঢুকানো খুব কষ্টকর হয়েছিল একটা কারণে, ইউরোপিয়ান এবং আমেরিকানদের স্যাটেলাইট সার্ভিলেন্স ওখানে কাজ করছিল, ডানে বায়ে লোকজন দিয়ে কাজ করছিল খুব সচেতন ভাবে এই খুনিকে কিভাবে পার করা যায়, এবং পার করছে কোথা থেকে একটা পর্যায়ে বেরিয়ে আসলো। কখন বেরিয়ে আসলো? মমতা বন্দ্যোপাধ্যায়ের কথায়। এটা নিয়ে আমি আরো একদিন ভিডিও বানাতে গিয়ে আমি থেমে গিয়েছিলাম, কারণ আমার হাতে কঠিন কোনো তথ্য ছিল না। কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের এই কথাটার পরে 2 আর 2 আমার কাছে মিলে গিয়েছে। আপনারা কি জানেন হাদির হত্যাকারী ফয়সাল করিমকে কোন বর্ডার দিয়ে কিভাবে ঢুকানো হয়েছে ওখানে? ঠিক যেভাবে বর্তমান স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ গুমের নাটক করে কিভাবে মেঘালয় দিয়ে ভারতে ঢুকেছে। এই সালাউদ্দিন আহমেদ গুমের নাটক করে যেই রাস্তা দিয়ে, যেই লোকবন্ধের মাধ্যমে সরকারি সহায়তায় ভারতে ঢুকেছে, ঠিক ওইভাবেই ফয়সাল করিমকে ইন্ডিয়া ঢুকানো হয়েছে। এখন আমি আপনাদেরকে মমতা বন্দ্যোপাধ্যায়ের এই কথাটাই একটু শোনাতে চাচ্ছি, শুনুন। কাকে দিয়ে ফোন করিয়েছিলেন, কার নাম বেরিয়েছিল, আজ গভর্নমেন্ট চেঞ্জ হলেও মনে রাখবেন, আমি তো সবটাই জানি, আমি এখন নামটা বলছিলাম বন্ধুত্ব করে, বাংলাদেশের লোক উত্তাল হয়ে যাবে। বাংলাদেশ থেকে একটা বড় খুনিকে এসটিএফ অ্যারেস্ট করেছিল, জেনে রাখুন। জানিয়ে বাংলাদেশে অনেক রেগুলেশন হয়েছিল, অন্য দেশের কথা আমি বলছি না, আমার বলার অধিকার নেই, কিন্তু আমি যেটা বলছি পয়েন্টটা। তারপরে তারা মেঘালয় গিয়ে বাংলায় চলে আসে, বাংলায় যখন চলে আসে তখন আমাদের এসটিএফ তাকে ধরে, এটা তাদের ক্রেডিট। তারপরে হোম মিনিস্টার নিজে আমাকে ফোন করে বলছেন, এতদিন তো আমি বলিনি, মুখ করিনি, আজকে অত্যাচারের শেষ সীমায় গেছেন বলে, কারণ এটা জানে, আমি এখন নামটা বলছিলাম বন্ধুত্ব করে, বাংলাদেশের লোক উত্তাল হয়ে যাবে। আমি সেটা চাই না, আমি দেশকে ভালোবাসি না, বলবো না দেশের স্বার্থে। কি বললেন आप? थोड़ा आपको बंगाल पुलिस को बोल दो, ये बहुत बाहर में नहीं करने के लिए, ये देश के लिए है। কাকে দিয়ে ফোন করিয়েছিলেন, কার নাম বেরিয়েছিল, আজ গভর্নমেন্ট চেঞ্জ হলেও মনে রাখবেন, আমি তো সবটাই জানি, আমার হৃদয়টাই একটা কথা ভান্ডার, তথ্য ভান্ডার, সত্য ভান্ডার,
আমি তো সম্পদের ভয়ে কর্মীদের জলে ভাসি দিয়ে দল ছেড়ে চলে যাবো না। আমার তো অ্যাক্সিডেন্ট লাগতো, আমাকে তো কতবার বলেছে क्या चाहिए हर कुछ कर देंगे अगर आप हमको मदद करेंगे तो। ওকে, আপনারা শুনেছেন মেঘালয় দিয়ে ঢুকেছে। এখন মেঘালয়, শিলং, আপনারা আবার সালাউদ্দিন আহমেদের নামের সাথে তো এই শব্দটাও যোগ করে ফেলেছেন, শিলং সালাউদ্দিন। আপনাদেরকে আমি একটা কথা বলি, এক একটা রাউটে এক একজনকে ব্যবহার করা হয়, এক এক জায়গায় এক একজনকে এক্সপার্ট বানানো হয়। এই মেঘালয়তে এবং শিলংয়ের এই সাবজেক্টের সাথে বাংলাদেশের সবচেয়ে বড় এক্সপার্ট এই সালাউদ্দিন, আমির খচ্চর এবং এই সালম। এই তিন ক্রিমিনাল, ও আরো আছে মোদি, ওসি প্রদীপ, এরা এর সাথে জড়িত। এবং এইখানে ভারতের র এবং এনার্জি বাংলাদেশ থেকে খুনি এবং গুমপ্রিদেরকে আনা নেওয়া করে পলায়নের ক্ষেত্রে। একটা জিনিস তো, মোফাজ্জল ফয়সাল করিম যখন পালানোর জন্য ভারতে যাবে, এটা ফয়সাল করিমের উপরে ছিল না, এটা ছিল পুরোপুরি ওয়াকারের উপরে। এবং এর আগে ডিজিএফআই ডিজি যে জাহাঙ্গীর আলম ছিল তার উপরে। ফয়সালকে কি করে ওখানে পুশিং করা যায়, চারিদিক থেকে তারা দেখেছে। আমেরিকান স্যাটেলাইট, ইউরোপিয়ান স্যাটেলাইট, আরো দুইটা দেশের স্যাটেলাইট কোথায় যায় ইন্টেলিজেন্সের ক্ষেত্রে তারা অত্যন্ত সতর্কতা অবলম্বন করেছে কি করে তাকে বর্ডার ক্রস করানো যায়। কারণ আমেরিকানরা ওত পেতে ছিল, আরো দুইটা কান্ট্রি ওত পেতে ছিল, কে থাবা মারবে। ওয়াকার অত্যন্ত আতঙ্কের মধ্যে ছিল যদি ধরা পড়ে যায়। পরবর্তী সময় খুব সতর্কতার সাথে ওখানে ঢুকানো হয়েছে। কোথা দিয়ে? মেঘালয় দিয়ে। ঢুকানোর পরে তাকে বাংলায় আসছে। এখন একটা কথা, মমতা বন্দ্যোপাধ্যায় যখন মুখ্যমন্ত্রী ছিলেন তখন তিনি এই কথাটা বলেন নাই। কেন বলেন নাই? যে কোনো একজন রাজনৈতিক নেতা ইলেক্টেড হওয়ার আগ পর্যন্ত তার দায়িত্ব রাষ্ট্রের সাথে, সিস্টেমের সাথে সরাসরি থাকে না। আপনাদেরকে আবার বলি, আপনি একজন রাজনৈতিক নেতা, আপনি তখনও ইউ আর নট পার্ট অফ দ্য সিস্টেম, এবং সিস্টেমের কনফিডেন্সিয়ালিটি আপনি তখনও রক্ষা করার দরকার নাই, কারণ ইউ আর নট পার্ট অফ দ্য সিস্টেম। আমি উদাহরণ দিই, বাংলাদেশে কোনো একজন মানুষ এমপি হয়েছে, এমপি হওয়ার পরে তিনি সিকিউরিটি অথবা ইন্টেলিজেন্স ব্রিফিং পাইতে পারে, কিন্তু এমপি হওয়ার আগে জাস্ট একজন রাজনৈতিক নেতা সেই ব্রিফিংটা পাবে না। তাহলে মমতা বন্দ্যোপাধ্যায় আজকের যে কথাগুলো বলছে এটা বলছে কারণ উনি এখন মুখ্যমন্ত্রী না। এই মুহূর্তে ভারতীয় কনস্টিটিউশনের প্রতি অথবা ইন্টেলিজেন্সের উপরে অথবা কোনো অপারেশনাল সাইডের উপরে উনি অব্লিগেটেড না। উনি এখন কথা বলতে পারেন, কিন্তু তখন পারতেন না। কেন পারতেন না? ওই মুহূর্তে মমতা বন্দ্যোপাধ্যায় যদি এ ধরনের কথা বলতো তাইলে ফেডারেল গভর্নমেন্ট মমতার এগেনস্টে চার্জ নিয়ে আসতে পারত, কি যে তুমি রাষ্ট্রীয় গোপনীয়তা প্রকাশ করে দিয়েছো। মমতাকে বিচারের মুখোমুখি করে এই মুখ্যমন্ত্রী থেকে তাকে সরিয়ে দিতে পারত, কারণ রাষ্ট্রের গোপনীয়তা রক্ষা করতে হলে এটা থাকে সলেম রেসপন্সিবিলিটি অফ এ পাবলিক অফিসিয়াল। মমতা বন্দ্যোপাধ্যায় কখন এই কথাগুলো বলতে পারে নাই, কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় জানতেন মেঘালয় থেকে একজন খুনিকে ভিতরে ঢুকানো হয়েছে, এবং ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ তাকে ফোন করে বলেছে এটাকে গোপন রাখতে হবে। একটা কথা আপনাদেরকে বলি, এই ভাবে কিন্তু কোন বাংলাদেশের একেবারে এ গ্রেড রাজনৈতিক নেতা বা ক্ষমতাসীন দলের কোন নেতা এমন কেউ ছিল না। হি ওয়াজ এ মোটিভেশনাল স্পিকার। সেন্ট মার্টিন বিক্রি করে ফেলাইছে, ওই সুদখোর এখন পালায়া চলে গেছে, ওইখানে দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করতেছে। এই বয়ানগুলাই কিন্তু টক শোতে দিতেছে। পুরা জুলাইকে বুঝছেন, ওই যে রাবার দিয়া মুছা ফেলায়, পেন্সিল দিয়ে দেখে আমরা রাবার দিয়া মুছতাম না, এরকম জুলাইকে ধীরে ধীরে মুছা ফেলতেছে। এখন নতুন আলাপ কি? এই জয় বাংলা স্লোগান। হঠাৎ করে জয় বাংলা এবং মিছিল কেন? কারণ আছে। একটুখানি আপনি তাকান, আইন কানুনের দিকে তাকান। আইবি রহমান বাইর হয়ে গেল, শিরিন শারমিন বাইর হয়েছে, সাবেক চৌধুরী যে স্টাইলে বাইরেছে, ধরা পড়ার 24 ঘন্টার মধ্যে বাইরেছে। এরা হয়তো কেউ 4 মাস ছিল, কেউ 4 দিন ছিল, ওরাও বাইর হয়ে গেছে। ধীরে ধীরে সব বাইর হয়ে যাবে। এই বাইর হওয়ার দেখে কিন্তু যারা আওয়ামী লীগ করে, নেচারি আমি যদি আওয়ামী লীগ করতাম আমার মধ্যে তো জোশ চলে যাইতো, কারণ আমাদের সবাই ছাড়া পাইতেছে। তার মানে আমরা আগামী নির্বাচনে, এই স্থানীয় নির্বাচনে আমরা যাইতেছি, সরকার সেই সুযোগ কইরা দিতেছে। এরকম তো বোঝা যায়, তাই না? সরকার সুযোগ কইরা দিতেছে, এটাই তো সবাই বুঝতেছে। কেন এই কথা বলতেছি? দেখেন, আইবি রহমান মুক্তির পর, জেল থেকে বাইর হওয়ার পর উনি কিন্তু মাননীয় আদালতকে থ্যাঙ্কস জানাইছে, উনাকে ছাইরা দিছে। মানে মামলা চলতে থাকবে, উনি বাইর হয়ে গেছে। 12টা মামলা, এর মধ্যে 9টা মার্ডার কেস, ওই থেকে বাইর হয়ে গেছে। কিন্তু উনি আরেকটা ধন্যবাদ দিছে বর্তমান সরকারকে। বর্তমান সরকারকে ধন্যবাদ দেওয়ার পিছনে কারণ কি? সরকার কি আইন কানুন সবকিছু নিজের হাতে রাখছে? এই জন্য কি
উনি সরকারকে ধন্যবাদ দিল এবং উনি এইটাও প্রস্তাব দিছে যে অনেক মা বোন ওইখানে আটকে আছে জেলখানার মধ্যে, আমি দেখে আসছি ওরা অনেক কষ্টেতে আছে, ওদের প্রতি একটু সদয় হন। সরকারকে বলতেছে, তার মানে সরকার চাইলেই বাইর করে দিতে পারে, সরকার চাইলেই আটকাইতে পারে। এটাই তো প্রমাণ হইলো, তাই না? যেহেতু উনি সরকারকে ধন্যবাদ দিতেছে, এই ধন্যবাদে সরকার কতটুকু খুশি হইতেছে জানি না, কিন্তু মানুষ কিন্তু খুশি হইতে পারতেছে না। মানুষের ভিতরে প্রশ্ন, হায় সরকার কি সবকিছু নাড়াচাড়া করতেছে? যারা জেলে ঢুকতেছে এবং বাইর হইতেছে সবকিছু কি সরকারের ইশারা? এই আইন কানুন সবকিছু কি সরকারের ইশারায় চলে? না হলে এরা বাইর হয়ে কেন সরকারকে ধন্যবাদ দেয়? যুক্তিসঙ্গত কথা না? দেখেন ভাই ব্রাদার, একটা সত্য কথা তো মাইনা নিতে হবে। জুলাই যদি না হইতো তাহলে কিন্তু এই সরকার বর্তমানে সরকার হইতে পারতো না। এই যে নির্বাচনটা যে হয়েছে, হয়তো 18 মাস পরে হয়েছে তো এই নির্বাচনের মধ্যে যারা ক্ষমতায় আসছে তাদের তো একটু ভাবা উচিত ছিল। জুলাইয়ের কারণেই তো আমরা সব কিছু পাইলাম, কিন্তু সেটা কি ভাবা হচ্ছে? নিশ্চয়ই না। আজকে পাটোয়ারির একটা মিটিং ছিল ভাই, আম খাওয়া নিয়ে একটা সভা করতেছে নাসিরউদ্দিন পাটোয়ারির। যে এই অনুষ্ঠানটা ছিল, এই সভাটা ছিল আম খাওয়া নিয়ে, লেচু খাওয়া নিয়ে। হ্যাঁ, দেশীয় ফল টল খাবে, এগুলা বিদেশে মানুষের কাছে জানাবে যে ভাই আমাদের দেশে দেখো কি সুন্দর আম হয়, কি সুন্দর লিচু হয়, এইটা নিয়ে ছিল। কিন্তু ওইখানে স্লোগান দিতে দিতে আইসা 2 বার ভাঙচুর হয়েছে, 2 বার। কারা ভাঙছে নিশ্চয়ই আপনারা জানেন, আমি আর মুখে নাম নিতে চাই না। 2 পক্ষেই ভাঙছে, নাম নিলেও অসুবিধা নাই। এখানে যুবদলও জড়িত, ছাত্রলীগও জড়িত, 2 পক্ষ থেকেই ভাঙচুর করা হয়েছে। ওইখানে দেখলাম পুলিশ যায় আরেক পুলিশকে শাসাইতেছে, বকাঝকা করতেছে, ওপেন। কেন এটা ভাঙচুর হইলো? কেন ভাঙবেন? আপনারা বলছেন নির্বাচন হলে গণতন্ত্র মুক্তি পাইবে, আপনারা তো সেটা প্রমাণও দিতেছেন। গণতন্ত্র তো এখন একেবারে মুক্ত, যার জন্য আওয়ামী লীগের মিছিল বেরিতেছে, জয় বাংলা স্লোগান দিতেছে। তার মানে দেশে গণতন্ত্র চলে আসছে নির্বাচনের মাধ্যমে। তাহলে নাসিরউদ্দিন পাটোয়ারি কেন এই গণতন্ত্রের সুবিধাটা পাবে না? তারা তো জুলাই যোদ্ধা, তাদের জন্য আপনারা অনেক কিছু পাইছেন, তাদেরকে কেন এই সুযোগটা দিবেন না? এটা কি বার্তা চারিদিকে চলে গেল? এটা কি ঠিক বার্তা গেল? না, অবশ্যই না। এই নাসিরউদ্দিন পাটোয়ারিরা কখনো সিস্টেম মাইনা চলবে না। তো আপনাদের সেই আদিকালের যে রাজনীতি, সেটা তো মাইনা চলবে না। আমাদের দেশের ভাই রাজনীতি কি আপনারা একটু খেয়াল করে দেখেন। এই এমপি হওয়ার জন্য কোটি কোটি শত কোটি টাকা ব্যয় করে। তার মানে এটা একটা বাণিজ্যের মতো না? হ্যাঁ, আমি এত কোটি টাকা কেন খরচ করুম? নিশ্চয়ই আমি ওই টাকাটা তো আবার উঠাবো, আগামী নির্বাচনে তো আবার লাগবে, টাকা ছাড়া তো ভোট পাবো না। আমি এই টাকাটা খরচ করতেছি কেন? তার মানে এটা একটা ব্যবসার মতো। আর এই সংসদে যাওয়ার কথা কাদের ছিল? গেল কারা? এখানে দেখেন ডজনে ঋণ খেলাপি এমনও মানুষ আছে, নাম লিখতে জানে কিন্তু পেপার দেন পড়তে পারবে না, এমনও তো লোক চলে গেছে। এই সিস্টেমটাই তো ভাঙতে চাইছিল শহীদ উসমান হাদি, যার জন্য তাকে সরাইয়া দেওয়া হয়েছে। আজকে পাটোয়ারি এই সিস্টেম ভাঙতে চায়, পাটোয়ারিরা এই সিস্টেম ভাঙতে চায় বইলা তাদেরকেও কিন্তু যে কোনো সময় সরাই দিতে পারে। কারা সরাই দিবে? তাদেরকে আমরা চিনি না, তারা থাকে পর্দার আড়ালে। ওই যে একটু আগে বললাম, আমরা ভোট দেই, তারা সিদ্ধান্ত নেয় কাকে সরকার বানাবে। তাদের খেলা এটা। তারা যে কোনো উপায় হোক ওই সিস্টেমের মধ্যে আপনাকে নিয়ে আসবে, হানি ট্র্যাপ করে হোক, টাকা পয়সা দিয়ে হোক, যে কোনো অ্যাঙ্গেলের চাপ সৃষ্টি করে আপনাকে হাতের মুঠায় নিয়ে আসবে এবং ওই সিস্টেমের মধ্যে ফেলা দিবে। এই যে স্থানীয় নির্বাচন হবে, চেয়ারম্যান, মেম্বার, কমিশনার, যে যাই হোক না কেন, দেখবেন ওই চেয়ারম্যানের পাশেই আরেকটা বড় অফিস। কার অফিস? এমপি সাহেবের অফিস। এমপি সাহেব যদি এসে ওই চেয়ারম্যানের পাশে বসে, ওই চেয়ারম্যান কি আর কাজ করতে পারবে? ওই চেয়ারম্যানের কোনো হেডম থাকবে? সবাই তো ভাই ওই এমপির কাছে যাবে। তার মানে একটা বিগ এমপি আইসা হয়ে গেল কি লোকাল চেয়ারম্যান, যাকে আমরা ভোট দিয়ে পাঠাইলাম নির্বাচন করে যে তুমি আইন পাস করবা এই সংসদে বৈশা। ওই আইসা বৈশা বললো ওই যে বড় চেয়ারম্যান হইয়া ছোট চেয়ারম্যানের উপরে। এখন তার কাজ কি? কোথায় রাস্তা হবে, কোথায় ব্রিজ হবে, কোথায় কি টাকা বরাদ্দ হবে, এইসব হিসাব নিকাশে বৈশা যাবে। কারণ তার তো এটা বাণিজ্য, সে তো বহু টাকা খরচ করছে এই নির্বাচনে। এটাই তো সিস্টেম। এই সিস্টেমের মধ্যে দিয়েই তো দেশ যাচ্ছে। এই সিস্টেমটা ভাঙার কথা ছিল, ডক্টর ইউনূস ভাঙার চেষ্টা করছে। ভাঙার জন্য সবাইকে নিয়ে 18 মাস বসছে। এর মধ্যে 9 মাস তো শুধু এই একটাই আলাপ হয়েছে, কিভাবে সিস্টেম ভাঙা যায়, কিভাবে নতুন সংস্কার করে নতুন ভাবে এই দেশটাকে গড়া যায়। কিন্তু সব কিছুর গুড়ে বালি। হ্যাঁ, গুড়ে বালি দিয়ে দিছি তো আমরা কিচ্ছু মানি নাই বইলেই কিন্তু আমরা ওই একই জায়গায় আছি। ওই 71-এ যেখানে ছিলাম ওইখানেই আছি। যেভাবে টকশোগুলোর মধ্যে দেখবেন ওই 71 নিয়ে আলোচনা হইতেছে, স্বাধীনতার পক্ষে বিপক্ষে। আর না হইলে ডক্টর ইউনূস কিভাবে দেশ বেঁচে গেল, কিভাবে সেন্ট মার্টিনটা দিয়া গেল, ওই 16 বছরের সমস্ত ইতিহাস মুইছা দিয়া ডক্টর ইউনূসকে নিয়ে পয়লা আসি। আর পয়লা আসি কাদের নিয়ে? এনসিপি কে নিয়ে। এরাও শত কোটি টাকা মাইরা দিছে। কিন্তু প্রধানমন্ত্রীর একজন পিয়ন 400 কোটি টাকা মাইরা চলে গেল। এবং তৎকালীন শুনছেন না, একটা ছাত্রলীগের নেতা 200 কোটি টাকা পাচার করছে। একটা সামান্য ছাত্রলীগের নেতা মাঠ পর্যায়ে যদি 200 কোটি মাইরা দিতে পারে, বাড়ির পিয়ন যদি 400 কোটি মাইরা দিতে পারে, দেশের কত টাকা মাইরা চলে গেছে। গুম, খুন, রাজধানী এবং এই পিলখানা, শাপলা চত্বর এবং জুলাই 36 দিন সব ভুলে যায়। টকশোর মধ্যে এখন আলাপ ওই একটাই, এনসিপি নাইলে জামাত, রাজাকার, আল বদর, 71, ওই হাবি জাবি, ওই আগের সিস্টেম। ওই 55 বছর যেভাবে ছিলাম ওইভাবেই আসি। কিন্তু আমাদের বর্তমান সরকার তো কথা দিছিল পরিবর্তন আসবে। ওনাদের 31 দফা দাবির মধ্যে তো সংস্কার ছিল, সবকিছু ছিল, কোনো কিছুই কেন মানা হচ্ছে না? তার মানে আমি বলতে চাচ্ছি কি জানেন, ওই যে পর্দার আড়ালে যারা আছে, যাদের ছবি তোলা যায় না, যারা ওই যে হুইস্কির সাথে সিগারেট টানে আর মুচকি হাসে, আমরা রোদ্রের মধ্যে দাঁড়ায় ভোট দেই আর তারা সিদ্ধান্ত নেয় কে দেশ চালাবে, তারাই কি এখনো ওই সিস্টেমকে সার্কাসের মধ্যে ওই যে পুতুল খেলা দেখে না? ওই পুতুল খেলা খেলছে সুতা বাইন্দা, ওই পুতুল খেলা
খেলা দেখাইতেছে পর্দার আড়ালে যারা আছে, আর আমরা যারা সামনে আছি আমরা বেকুবের মতো নতুন একটা বাংলাদেশ দেখার স্বপ্নে বিভোর। সেই বাংলাদেশ কে আইনা দিবে, কারা আইনা দিবে? আরে আমরা কি চাইছিলাম, কেমন বাংলাদেশ দেখতে চাইছিলাম, আর কেমন বাংলাদেশ পাইলাম। এখন যে অস্থিরতা বাড়ছে ভাই, সামাল দেওয়া খুবই কঠিন হবে। চারিদিকে এই মুহূর্তে যেভাবে আওয়ামী লীগ চারিদিকে জায়গা উঠছে, এইটা সামাল দিবেন নাকি দেশের আইন কানুন এইসব সামাল দিবেন, না বিরোধী দলরা যেসব প্রতিবাদ করতেছে সেটা সামাল দিবেন? এইসব সামাল দিতে গিয়া দেশ কিভাবে চালাবেন, এটাই আমার বড় প্রশ্ন। নাটকীয়ভাবে এবং অবিশ্বাস্যভাবে বিএনপির যে রাষ্ট্র ক্ষমতা সেটা তাদের হাত থেকে ফসকে যাওয়ার, চলে যাওয়ার একটা উপক্রম হয়েছে। হঠাৎ বিএনপি ক্ষমতা হাতে নিয়ে ঘুমিয়েছে, সকাল ঘুম থেকে উঠে দেখছে যে ক্ষমতা নাই। এরকম একটা ঝুঁকির মধ্যে বিএনপি আছে। এটা বিএনপির জন্য একটা অশনির সংকেত, এবং বিএনপি এটা স্বীকার করছে যে না, অবস্থা আসলে খুবই খারাপ। বিএনপি যে কথাবার্তা বলছে তার অর্থ দ্বারা এটাই যে আমাদের হাতের মুঠোয় এখন বাংলাদেশের রাষ্ট্র ক্ষমতা, কিন্তু যে কোনো সময় ফসকে পড়ে যেতে পারে। তাসের ঘরের মতো বিএনপি সাধারণ সংসদ ভেঙে জুড়ে চুরমার হয়ে যেতে পারে। এমনকি ধীরে দিন যত সামনে যাচ্ছে পরিস্থিতি ভিন্ন শক্তির নিয়ন্ত্রণে চলে যাচ্ছে। দর্শক, আলোচনা করছি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের একটা বক্তব্য, যেটা খুবই ভয়াবহ। মির্জা ফখরুল নিজেই ভয়াবহ শব্দটা প্রয়োগ করেছেন। রাজনীতি এক ভয়াবহ পরিস্থিতির দিকে ধাবিত হচ্ছে। মির্জা ফখরুল এত বড় কথা মির্জা ফখরুল কেন বলছেন? কি ভয়াবহ পরিস্থিতি? মনে রাখবেন, বাংলাদেশের রাজনীতিবিদরা একমাত্র তাদের ক্ষমতা চলে যাওয়া ছাড়া অন্য কোনো বিষয়কে ভয়াবহ বলে না। দেশের জনগণ যদি মরেও যায়, হাম হোক, রুবেলা হোক, আর করোনা হোক, এতে তাদের কিছু আসে যায় না। এগুলো হয়ে মানুষ মারা গেলেও তারা বলবে সব ঠিক আছে। একমাত্র যখন তাদের ক্ষমতা চলে যায় তখন বলবেন যে অবস্থা ভয়াবহ। সেটাকে জনগণের সমস্যা, জাতীয় সমস্যা হিসেবে চিহ্নিত করে। অন্য কোনো সমস্যা বাংলাদেশের সরকারের কাছে সমস্যা না, সমস্যা শুধু ক্ষমতা থাকা না থাকা। তাহলে মির্জা ফখরুল যে বক্তব্য, রাজনীতি এক ভয়াবহ পরিস্থিতির দিকে ধাবিত হচ্ছে, এর অর্থ হচ্ছে বিএনপির ক্ষমতা চলে যাওয়ার উপক্রম হচ্ছে। সোজা কথা। এখন দেখেন, বিএনপি একটা ধৈর্য সরকার, এমনিতে তো কিছুই পাচ্ছে না, এটা আমরা বারবার বলছি। দেশের অর্থনীতি ধ্বংস করেছে, ব্যাংক খাত ধ্বংস করে এখন বেকায়দায় করছে। বাজেট তৈরি করার টাকা নেই, এই যে বাজেট পেশ হবে 2 দিনের মধ্যে, আপনারা শুনবেন, কিন্তু পয়সা নেই, বাজেট করবে টাকা নেই। কোথায় গেছে টাকা? এখন এটা বলবে না সরাসরি যে বাজেট করবো, টাকা পাবো কোথায়। তারা এখন বলার চেষ্টা করছে যে বাজেট সাপোর্টারি লোন পাচ্ছি না, এখন টাকা নাই, দেশে ইনকাম বাড়ছে না। বিএনপি সরকার ক্ষমতায় আসার পর রিজার্ভের টাকা খরচ করে বিভিন্নভাবে এবং পেস্টে টাকা খরচ করে ফ্যামিলি কার্ডের নামে ভাওতাবাজি ফট্টাবাজি করেছে, কিন্তু দিন শেষে একটা পয়সা রাজস্ব ইনকাম বাড়ে নাই, বা সরকারের ইনকাম বৃদ্ধি বলতে যা বোঝায় একটা পয়সা ইনকাম বাড়ে নাই। খুবই খারাপ অবস্থা। তো এই পরিস্থিতিতে বিএনপি তো দেশে চালাতে পারছে না ঠিক মতো, এবং সবকিছুর দাম বাড়াচ্ছে। সরকারের কাছে টাকা নাই বলেই তো ভর্তুকি তাদের সব ব্যয় কমাতে হচ্ছে, বিদ্যুতের দাম বাড়াতে হচ্ছে, গ্যাসের দাম বাড়াতে হচ্ছে, তেলের দাম বাড়াতে হচ্ছে। মানে একটা অস্থির পরিস্থিতি। কেন এই অস্থির পরিস্থিতি? কারণ পয়সা নাই, খয়রাতি হয়ে গেছে, দেশ চালাতে পারছে না। এই সংকট তো আছেই। এর মধ্যে আবার ক্ষমতায় বিএনপি, কিন্তু পররাষ্ট্রনীতি বিএনপির কথা অনুযায়ী চলছে না, পররাষ্ট্রনীতি চলছে খলিলের কথা অনুযায়ী। আমির খসরু, ফখরুল, এদের যে চিন্তা ভাবনা ওই অনুযায়ী দেশ চলছে। আমির খসরু, ফখরুল এরা হচ্ছে ভারতপন্থী, যা ভারতকে তোয়াজ করে, ভারতকে হুজুর হুজুর বলে আমরা একটা স্থিতিশীলতা অর্জন করবো, এটা ছিল ফখরুলদের ফরেন পলিসি। কিন্তু খলিলুর রহমান এসে যেভাবে চালাচ্ছে ওটা ইউনুসি স্টাইলে, ভারতকে সাইজ করতে হবে আমাকে, মানে খলিলুর রহমানের ফরেন পলিসি যেটা বিএনপির উপর চাপিয়ে দিচ্ছে, বিএনপি মেনে নিতে বাধ্য হচ্ছে। সেটা কি? পাকিস্তান, চীন, তুরস্ক। এটা তো জামাতি নীতি, এটা তো বিএনপি নীতি না। বিএনপি নীতি হচ্ছে ভারত, কিন্তু এখানে ভারত সাইজ হচ্ছে। তো এখানেও তো বিএনপির হাতে ক্ষমতা নাই, পররাষ্ট্রনীতি বিএনপির হাতে নাই, ইউনুসের হাতে। তাহলে ইউনুস চাপ দিয়ে জুলাই সনদ বাস্তবায়ন করিয়ে তারপরে তিনি রাষ্ট্রপতি হবেন। আর ইউনুস এমনি এমনি এখন যদি বলে যে ঠিক আছে স্যার বা, কারণ জিয়াউর রহমানের সাথে অলরেডি মির্জা ফখরুল ইউনুসকে তুলনা করেছিলেন, এই জন্য আব্বা বলতে পারেন যে ইউনুস আব্বা আপনি রাষ্ট্রপতি হন। কিন্তু এটা বললে ইউনুস রাজি হবে না, কারণ ইউনুস এই পুতুল রাষ্ট্রপতি হতে চাইবে, ইউনুস ক্ষমতা চাইবে, যে রাষ্ট্রপতির জন্য আলাদা ক্ষমতা লাগবে, তারপরে আমি হবো। আর ক্ষমতা কোথায় পাবো? জুলাই সনদের মধ্যে রাষ্ট্রপতির বিশেষ ক্ষমতা দেওয়া আছে, জুলাই সনদ বাস্তবায়ন করো, তারপরে আমাকে রাষ্ট্রপতি বানাও। এখন তো দেখতে পাচ্ছি বিএনপি কে ঘাট ধরে বাধ্য করতে পারে ইউনুস যে আমাকে রাষ্ট্রপতি বানাতে হবে, তথাকথিত পুতুল রাষ্ট্রপতি না, ক্ষমতাসীন ক্ষমতাধর রাষ্ট্রপতি বানাতে হবে। সেখানে বিএনপি হাতে ক্ষমতা তাহলে কোথায় থাকে? মির্জা ফখরুল যদি এগুলোকে ইঙ্গিত করেন, মির্জা ফখরুল আলোচনার জায়গা ভিন্ন, এটা আরো মজা। মির্জা ফখরুল বলছেন সোশ্যাল মিডিয়া ব্যবহার করে রাজনীতি ধ্বংসের ষড়যন্ত্র চলছে, ইটস ভেরি সিগনিফিকেন্ট। এমন শক্তির উত্থান হয়েছে যারা গণতন্ত্রে বিশ্বাস করে না। দেখেন, এই বক্তব্যের মধ্য দিয়ে মির্জা ফখরুল কার্যত জনগণকে এবং তরুণ প্রজন্মকে বিএনপির প্রতিপক্ষ হিসেবে বানিয়ে এই সোশ্যাল মিডিয়াকে গালি দিচ্ছে। সোশ্যাল মিডিয়া তরুণরা চালাচ্ছে। হ্যাঁ, এটা রিয়ালিটি যে সোশ্যাল মিডিয়া এমন একটা পরিস্থিতিতে দাঁড়িয়েছে, রাজনীতিটা এখন সোশ্যাল মিডিয়া কেন্দ্রিক। ফেসবুক ছাড়া কোনো রাজনীতি নেই। হাসিনার পতনের অন্যতম ভিত্তি ফেসবুক। যেদিন ফেসবুকে সবাই হাসিনাকে লাল কার্ড দেখিয়েছে, প্রোফাইল পিকচার লাল করেছে, ওই দিনে হাসিনা পতন হয়েছে। এবং ফেসবুক এই জন্য হাসিনা খুব ছিল ফেসবুকের বিরুদ্ধে, যার ফলে ফেসবুক বন্ধ করে দিয়েছিল, ইন্টারনেট বন্ধ করে দিয়েছিল, কিন্তু রক্ষা হয়নি। ইন্টারনেট খুলেছে, ফেসবুক খুলেছে, এবং হাসিনা পতন হয়েছে। এবং নিকট অতীতে পৃথিবীর বিভিন্ন দেশে যতগুলো বিপ্লব বা অভ্যুত্থান হয়েছে, সবকিছুর নেপথ্যে ফেসবুক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। এবং আপনারা দেখেন যে এখন ফেসবুকেই সবকিছুর অ্যাক্টিভিজম। কেউ কোথাও কিছু জানতে হলে কোন দল কি করে, কে ভালো কে খারাপ, কে কেমন নেতা, এগুলো সব ফেসবুকে দেখে। ফেসবুকে যে হিট, বাস্তবে সে হিট। আপনি দেখাতে পারবেন না যে ফেসবুকে হিট না বাস্তবে হিট, এটা এখন আর নাই। প্রত্যন্ত অঞ্চলে কয়েক বছর আগে 2 গুণ ছিল, কিন্তু এখন দেখা গেছে যে জাতীয় রাজনীতি হিট হতে হলে আপনাকে ফেসবুকে হিট হতে হয়। এখন ফেসবুক বা সোশ্যাল মিডিয়া অ্যালগোরিদম, এখানে তরুণদের যে ভাবনা বা তরুণদের যে অ্যাক্টিভিজম, যে স্টাইল, এগুলো একটা রিয়ালিটি। এবং তরুণদের বৈশিষ্ট্যটা দেখেন, তারা কাউকে তোয়াজ করে না, এবং এক জিনিস তাদের কাছে বেশি দিন ভালো লাগে না,
এবং তাদের কথাবার্তার মধ্যে কোনো লাগাম নাই। তারা তারেক রহমানকে নিয়েও বাজে স্লোগান দেন যে ইত্যাদি ইত্যাদি, আমি না বললাম। আবার খাম বানিয়ে নানান টিকটক রিলস তৈরি হয়, গান তৈরি হয়, শর্ট ফিল্ম তৈরি হয়। পুরো সরকারকে পচানো হচ্ছে। এমনকি এর প্রভাব বাস্তবে পড়ছে যে আজকে এমন একটা অবস্থা যে বিএনপির লোকজন, বিএনপির সিনিয়র মন্ত্রীরা কোনো একটা পাবলিক গ্যাদারিংয়ে যাওয়ার সক্ষমতা রাখে না, কারণ গেলেই জনগণ তাদেরকে ভুয়ো ভুয়ো স্লোগান দেবে। আর সোশ্যাল মিডিয়া এটা সরকারের নিয়ন্ত্রণে থাকে না। এখন বিএনপি তেমন কোনো নিয়ন্ত্রণ নাই। বিএনপি তো রাজনীতি নাই, এখন বিএনপি রাজনীতি সরকারের বিলীন হয়ে গেছে। আওয়ামী লীগের সময় তারা 1000 কোটি টাকা খরচ করেও সোশ্যাল মিডিয়া তাদের নিয়ন্ত্রণ রাখতে পারেনি, বিএনপি তো পারবেই না। এমনকি জামাত যদি ক্ষমতা থাকতো তাহলে সোশ্যাল মিডিয়া জামাতের বিরুদ্ধে চলে যেত। এইটাই মানুষ সরকার বিরোধী, আর এটা গণতন্ত্রের জন্য ভালো। এখন এই যে তরুণ শক্তি যারা সোশ্যাল মিডিয়া ব্যবহার করে উল্টোপাল্টা কাজ যারা করে তাদের জীবন অস্থির করে ফেলে, এবং তার অল্পতেই যে নায়ের বিদায়, এর রাখবে, পতন, একে চাই, সময় দেওয়া, ভাবনা চিন্তা এগুলো চায় না। এই তরুণ শক্তিকে ভয় পাচ্ছে মির্জা ফখরুল, এদেরকে গালি দিচ্ছে। এই তরুণদের অ্যাক্টিভিজমকে কেন্দ্র করে মির্জা ফখরুল বলছেন যে রাজনীতি ধ্বংস ষড়যন্ত্র চলছে, এক ভয়াবহ পরিস্থিতির দিকে যাচ্ছে। এর মানে বিএনপির এমন অবস্থা হতে যাচ্ছে, সোশ্যাল মিডিয়ায় বিএনপির বিরুদ্ধে পতনের ডাক বা বিএনপিকে প্রতিহতের ডাক আসতে পারে। তখন পরিস্থিতি বিএনপি নিয়ন্ত্রণ করতে পারবে না। মির্জা ফখরুল তো পুরনো ধ্যান দ্বারা, তার ফেসবুক চালায় তার জামাই অস্ট্রেলিয়া থেকে। তিনি জানেন না যে বাস্তবে এর পাওয়ার কি। এইটি ফেসবুকে যে দুনিয়ার রাজনীতি, এটা তো তিনি এখন এটা বুঝতে পারেন। এই জন্য মির্জা ফখরুল বিএনপি রক্ষা করতে পারবেন না। এক কথা যদি বলি যে পরিস্থিতি ভিন্ন শক্তির নিয়ন্ত্রণে, মানে সোশ্যাল মিডিয়ার শক্তির নিয়ন্ত্রণে। তো দর্শক শ্রোতা, এত সময় আপনারা দেখলেন অনেক কিছু এবং শুনলেন অনেক কিছু। তো অবশ্যই এবার আপনাদের মূল্যবান মতামতটা জানিয়ে দিবেন, পারলে ভিডিওটি শেয়ার করে সবাই দেখার সুযোগ করে দিবেন। আর আমাদের এই চ্যানেলে যদি আপনারা নতুন হন, প্রতিনিয়ত এই ধরনের আপডেট, গরম গরম খবর পেতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করে দিয়েছে তাদেরকে ধন্যবাদ জানাই। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি, দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।